খুদে গল্পের বই। আজকে শুনবেন অদৃশ্য, বৈদ্য, ফাঁদ, স্বপ্নপুরী, মালিক, মাল, অশান্তি। অদৃশ্য। ধীরে ধীরে মিলিয়ে যেতে যেতে হঠাৎ করেই একদিন আমি সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেলাম। কেউ আমায় আর দেখতে পারছে না, আসলে কেউ দেখছে না। আমি যে দেখার মতো কিছু তা আর কেউ মনে করছে না, কিন্তু একসময় আমি দেখার মতো ছিলাম। সবাইকে আকর্ষণ করতে পারতাম, সবাই তাকাতো, ছেলে বুড়ো সবাই। আমি তা বুঝতাম এবং নিজের সৌন্দর্যের নির্মমতায় ওদের মাথা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেও আনন্দ পেতাম। কোনো পুরুষ আমার দিকে তাকালে তার উদ্দেশ্যে ঠোঁটে হাসির ঢেউ নাচিয়ে চোখের পাতা প্রজাপতির পাখার মতো পটপট করে নাড়াতাম। সে আমি একদিন অদৃশ্য হয়ে গেলাম। কেউ আর আমায় দেখে না, দেখতে চায় না বা না দেখার ভান করে। প্রথম প্রথম এই মিলিয়ে যাওয়ার ব্যাপারটা বেশ অদ্ভুত, অপরিচিত মনে হতো। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় মানুষজন পাশ কাটিয়ে চলে যাচ্ছে, কেউ তাকাচ্ছে না, কেউ তাকিয়ে হাসি দিচ্ছে না, দুষ্টুমি ভরা বাঁকা চাউনিও দিচ্ছে না। মনে হতো আমার কোনো অস্তিত্বই নেই। নিজে ভাবতে শুরু করলাম, আমি কি দেখতে খারাপ? আমার চেহারা, শরীরে কি কোনো সমস্যা আছে? অনেক চিন্তা করলাম। কেউ আমায় দেখছে না কেন? একটু অন্যরকম ভাবে আত্মসচেতন হতে শুরু করলাম। বুঝতে পারলাম সমস্যা আসলে আমার নয়, সমস্যা ওদের। ওরা আমায় দেখতে চাইছে না। পুরুষেরা মেয়েদের একটা বয়সের পর তাদেরকে দেখতে পায় না, দেখে না। তারা এক বয়সকে ছেড়ে অন্য বয়সের দিকে ঝুঁকে পড়ে। তাতে কোনো অসুবিধা দেখি না, খুবই স্বাভাবিক। কিন্তু ওদের মনোযোগের এখন আমার আর প্রয়োজন নেই। আমি আমার অদৃশ্যমানতা উপভোগ করতে শুরু করেছি। রাস্তা দিয়ে নির্বিঘ্নে হেঁটে যেতে পারছি, বাজারে গিয়ে তর্কাতর্কি করতে পারছি, কেউ আমায় উত্ত্যক্ত করছে না। বাসে চড়তে পারছি, কেউ আমার গা ছুতে চাইছে না, পাশে বসতে চাইছে না। কে কি মনে করছে তা নিয়ে না ভেবে আমি শুধু আমার মতোই থাকতে পারছি। তবে মাঝে মাঝে যে মনোযোগ পেতে ইচ্ছে করে না তা নয়। আমায় কেউ দেখছে না তা বেশ বুঝি। এই না দেখাটা মাঝে মাঝে মিস করি। আমায় কেউ চাইছে না তা ভেবে মাঝে মাঝে মনে বাষ্প জমে। তবে আমি এখন স্বাধীন। আমি এও বলছি না যে আর কোনোদিন পুরুষের প্রতি আমার আগ্রহ জন্মাবে না। তবে আপাতত আমি খুশি, আমি স্বাধীন, আমি অদৃশ্য। বৈদ্য। গ্রামবাসীরা হল্লা করছে, সবার গলায় উৎকণ্ঠা। আগন্তুক, আগন্তুক, আগন্তুক এসেছে, আগন্তুক এসেছে, আগন্তুক এসেছে। এ কে? কোথা থেকে এলো? একে তো আমরা কেউই চিনি না, একদম অপরিচিত। একজন দৌড়ে বৈদ্যের কাছে গিয়ে জানালো, বৈদ্য, বৈদ্য, একজন অপরিচিত লোক এসেছে আমাদের গ্রামে, কিন্তু সে খুবই অসুস্থ, বাঁচবে না বলে মনে হচ্ছে। বৈদ্য শান্ত গলায় আগন্তুককে তার কাছে নিয়ে আসতে বললেন। কিন্তু বৈদ্য? বাসিন্দা তোতলাতে তোতলাতে বলল, কিন্তু অজানা এক রোগে আক্রান্ত, আপনার কোনো বিপদ হবে না তো? সব অসুস্থতাই আমাদের জানা। অসুস্থতার মানে ভারসাম্যহীনতা। সব ক্ষেত্রেই সাম্যতা আনা যায়। যাও, নিয়ে এসো এখানে। আগন্তুককে ভালো মতো পরীক্ষা করে বৈদ্য গোত্রের নেতার দিকে চেয়ে বললেন, এমনটা আমি আগে কখনো দেখিনি। নেতা জানতে চাইলেন, ভয়ের বিষয় নাকি বৈদ্য? আমাদের কি ভয় পাওয়া উচিত? তুমি ভয় পাচ্ছ? না, ভয়ের কিছু নেই। তবে একে আরো নিবিড়ভাবে পরীক্ষা করতে হবে। আমি যা জানি তাতে এই ব্যক্তি সুস্থ হবেন না। হ্যাঁ হ্যাঁ বৈদ্য, তুমি নিশ্চয় পারবে। তুমি সবসময় একটা পথ বের করেছ আমাদের জন্য, নেতা বললেন। ব্যক্তিটিকে তার কক্ষে শুইয়ে রেখে গ্রামের শেষ প্রান্তে এক গুহায় প্রবেশ করলেন। গুহার ঘুটঘুটে অন্ধকারে তার চোখ বন্ধ করার প্রয়োজন ছিল না। তারপরও তিনি তার চোখ দুটি বন্ধ করে ধ্যানে বসার আগে ফিসফিস করে বললেন, পূর্বপুরুষেরা আমাদের পথ দেখান। প্রায় 2 দিন কেটে গেল। গুহার বাইরে গোত্রের সবাই এসে জড়ো হয়েছে, শোরগোল করছে, কিন্তু বৈদ্য
কোনো শব্দই শুনছেন না। একসময় তিনি শুনতে পেলেন প্রাচীন এক আওয়াজ, অসুস্থতা শুধু শরীরে বাসা বাঁধে না, শরীরের অন্তরালে খোঁজ করো, ব্যাধি তোমাদের পথ দেখাবে। ব্যাধি অভিশাপ নয়, ভয় পেও না। আমাদের কোন পথে নেবে জ্ঞানী? পথ আমাদের কোথায় নিয়ে যাবে? বৈদ্য জানতে চান। এই পথ তোমাদের আরো বেশি জানতে সাহায্য করবে, বেশি ভালোবাসতে উদ্বুদ্ধ করবে। ব্যাধি কষ্টের বিষয় নয়, ব্যাধি তোমাদের সামনে এগিয়ে নিয়ে যাবে। আগন্তুক চোখ মেলেছে, চারপাশ দেখতে পাচ্ছে, কথাও বলতে পারছে। তার পাশে অনেক মানুষ, কিন্তু প্রথমেই সে বৈদ্যের দিকে তাকায়। আপনি কে? আমাকে নিয়ে কি করছেন? তোমায় আরোগ্য করলাম বাবা। কেমন করে করলেন? আমার তো সুস্থ হওয়ার কথা ছিল না, আমি মৃত ছিলাম। তোমায় সুস্থ করার আগে তোমায় বুঝতে হয়েছে, একজন আগন্তুককে আমাদের মাঝে গ্রহণ করতে হয়েছে, মেনে নিতে হয়েছে, তোমায় ভালোবাসতে হয়েছে। আমি বুঝতে পারছি না আপনি কি বলছেন। এখন বোঝার দরকার নেই, পরে বুঝবে। বিশ্রাম নাও। অসুস্থ ব্যক্তি স্মিত হেসে ঘুমিয়ে পড়ে। ঘুমের ঘোরেও সে হাসে। গোত্রের সবাই তাকিয়ে দেখে। বৈদ্যের কাজ শেষ হলে তার এক যুবা শিষ্য তার কাছে জানতে চায়, আপনাকে ছাড়া আমরা কি করে পথ চলব গুরু? আপনি এ কাজ কি করে করলেন? এই কাজ তুমিও তো জানো, কিন্তু আপনার পদ্ধতি বুঝতে পারিনি। তবে বুঝেছি তার মধ্যে আদিম মেরুকরণের অভাব ছিল। আপনি তাকে বোঝালেন কেমন করে? তুমিও বোঝাতে পারবে, ক্ষমতা তোমার ভেতরেই আছে। যদি না পারি, যদি ব্যর্থ হই? ব্যর্থ হবে না, বৈদ্য বলেন। ফাঁদ। ডিটেকটিভ সারা আমিন তার বস ডিটেকটিভ আকরামুল আলমের কক্ষে হন্তদন্ত হয়ে ঢুকে বললেন, স্যার, আমরা মডেল নেহাকে ধরতে পেরেছি। সে জলনগর দিয়ে ওপারে পালিয়ে যাচ্ছিল, সাথে আরো দুজন মেয়ে ছিল, মনে হচ্ছে ওরাও মডেল। টেলিভিশনে আগেও দেখেছি। আকরাম তড়াৎ করে উঠে দাঁড়ান। আপাত দৃষ্টিতে তাকে অস্থির মনে হলেও তার চেহারার প্রগাঢ় এক শান্তির চাদর লক্ষ্য করা যায়। তিনি বলেন, বাঁচালে সারা, আমার চাকরিটা তুমি বাঁচিয়ে দিলে। কত জায়গা থেকে যে ফোন পাচ্ছি, অনেকেই ফেঁসে গেছেন। আমি কিছু করিনি স্যার, যা করার সীমান্ত রক্ষীরাই করেছে। আমি আপনার নির্দেশ পালন করেছি মাত্র। ছবি পাঠিয়েছিলাম, রক্ষীরা ওকে ধরে ফেলেছে। জলনগরে থানা নেই, তাই ওরা নেহাকে উত্তরপুরে নিয়ে যাচ্ছে। কালকে আমাদের কাছে পৌঁছে দেবে। আমি সব নজর রাখছি স্যার। নেহার আসল নাম কি বলতো? মেহের স্যার। আমরা খোঁজ নিয়েছি, ওর মা বাবার কোনো খোঁজ পায়নি। নেহা বড় হয়েছে এক এতিমখানায়। সেখানকার কেউ তার বাবা মার খবর দিতে পারেনি। পত্রিকাগুলো তার মা বাবার কথা কখনো লেখেনি। কিন্তু এই পথ সে বেছে নিল কেন? তাই বলে 50 জন। অনেক হোমরাচোমরাও আছেন। কেউ বুঝল না এটা একটা ফাঁদ হতে পারে। শালা বোকা। সারা বলে, স্যার, আমরাও কিন্তু ফেল করেছি। আমাদের সোশ্যাল মিডিয়া মনিটররা কিছুই বুঝতে পারেনি, আমরা জেনেছি পত্রিকা থেকে। আকরাম রেগে যান, বলেন, শোনো মেয়ে, মানে ডিটেকটিভ সারা, মনিটরিং নিয়ে কোনো কথা বলবে না। আমার আদেশ, আমাদের উইকনেস প্রকাশ করা যাবে না। চেয়ারে বসেন আকরাম। সারা দাঁড়িয়ে আছে। আচ্ছা, এই 50 জনের মধ্যে কি কোনো সাংবাদিক আছে? আছে, রিপোর্ট তো তাই বলছে। আর রিপোর্টটা তো করেছে এক সাংবাদিকই। সারা উত্তর দেয়। সারা আরো জানায়, স্যার, আমাদের মনিটরিং টিমের রিপোর্ট এসেছে স্যার, দেখাবো? আনো। আকরাম বিস্মিত হন। কেউ বাকি নেই। এই 50 জনের কেউই বুঝল না। শালা চাকরিটার বাঁচানো গেল না। আকরাম সারাকে বলেন, আচ্ছা ঠিক আছে, এখন বাড়ি যাও, কাল সকালে দেখা হবে। আমি একটু নাইট শিফটে সবার সাথে দেখা করতে যাই। সকালে উত্তরপুরের পুলিশ ভ্যান নেহাকে নিয়ে গোয়েন্দা দপ্তরে নামিয়ে দেয়। সারা কাল ভুল তথ্য পেয়েছিল। নেহাকে একা গ্রেপ্তার করা হয়েছে, অন্য 2 জনকে ধরা যায়নি। নেহা নির্বিকার। 50 জনকে ফাঁদে ফেলে টাকা নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। ফাঁদটা হচ্ছে লোভ দেখিয়ে ঘনিষ্ঠ হওয়া। ঘনিষ্ঠ সে হয়েওছে, নিজেকে প্রায় বিলিয়ে দিয়েছে। তবে বিলিয়ে দেওয়ার মুহূর্তগুলো রেকর্ড করে রেখে তা দেখিয়ে টাকা চেয়েছে। দিতে রাজি না হলে
হুমকি দিয়েছে। আকরাম যখন ডিটেকটিভ সারা ও শহীদকে নিয়ে নেহাকে জেরা করতে বসেন, তখন আবারও অবাক হলেন। মেয়েটা একেবারে ভয় পাচ্ছে না। সে তার অপরাধ শুরুতেই স্বীকার করে বসল। এটা রিমান্ড নয়, তবুও আকরাম একটু কঠোর ভাব নিয়ে জেরা করবেন ভেবেছিলেন। আকরাম কিছুক্ষণ চুপ করে থাকেন, তারপর জানতে চান, এ কাজ তুমি কেন করলে? ভাত পাততে আমার ভালো লাগে স্যার। টাকার জন্যে? না, টাকা তো মডেলিং করেই পাচ্ছিলাম। তাহলে? ও যে বললাম, ফাঁদ পাততে ভালো লাগে, ছেলেদের ফাঁদে ফেলতে ভালো লাগে। আকরাম আবার নীরব। সারা কিছু বলতে চাইছিল, তা দেখে নেহা বলে, আমি এতিমখানায় বড় হয়েছি আপা। সেখানে পড়তে পড়তে ফাঁদ পাতা ছিল, আমিও ফাঁদে পড়েছিলাম। আপনারা সেই ফাঁদগুলো খুঁজেও দেখেন না। নেহা আবারও বলে, আমাকে শাস্তি দেন, তবে সাহস থাকলে ওই ফাঁদগুলো ভাঙেন। আমি অনেক বছর ধরে ফাঁদের জাল পেতেছি, আমার মতো আরো অনেকেই জাল বিছিয়েছে। সরি আপা, আপনাদের কাজ বাড়িয়ে দিলাম। স্বপ্নপুরী। গতকাল সন্ধ্যা থেকে বিগ ব্রাদারের মনটা খুব ভালো। তার নিজের উদ্ভাবনীতে তিনি নিজেই মুগ্ধ। কাল সন্ধ্যায় তিনি আদেশ দিয়েছেন, দেশের সবগুলো গ্রুপে আড়ি পাতার ব্যবস্থা করতে হবে। যেসব গ্রুপে আড়ি পাতা যায় না, সেগুলোতে হাজার হাজার স্বেচ্ছাসেবককে কাজে লাগিয়ে তথ্য সংগ্রহ করতে হবে। তিনি বলামাত্রই কাজ শুরু হয়ে যায়। রাত পেরিয়ে সকাল হয়। বিগ ব্রাদারের মনটা আরও ভালো হয় যখন তিনি কাজের কৌশলপথ সম্পর্কে প্রধান স্বেচ্ছাসেবকের কাছ থেকে ডিব্রিফ পান। তারপর তিনি তার অন্যান্য কাজে মশগুল হয়ে যান। বিকেল নাগাদ স্বেচ্ছাসেবক প্রধান মনমরা হয়ে তার কাছে আসেন। তাকে দেখেই বিগ ব্রাদারের চোখে মুখে খুশির ভাব নিয়ে জানতে চান, আরে তুমি যে, কি খবর বলো, নতুন কি কি জানতে পারলে, আমাদের শত্রুরা কি ছড়াচ্ছে? বড় ভাই, কাজ খুব ভালোই চলছে, কিন্তু একটা সামান্য সমস্যা হয়েছে। মানে? আমাদের স্বেচ্ছাসেবকদের কাছ থেকে গ্রুপগুলোর যতগুলো স্ক্রিনশট পেয়েছি তা একটু বিভ্রান্তিকর, আমরা বুঝতেই পারছি না। আরো খুলে বলো। আমি আগেই জানতাম তোমাদের দিয়ে কাজ হবে না, আমাকেই নামতে হবে। বড় ভাই, সব গ্রুপ থেকে শুধু একই রকম স্ক্রিনশট আসছে। আমাদের ইনবক্সে লাখ লাখ শট জমে গেছে, সব একই রকম, একই কথা। কি আসছে? কোনো ষড়যন্ত্রের খবর? বলো না, তাড়াতাড়ি বলো। আরে গাধা! বড় ভাই, একটা গান সবাই পোস্ট করছে, যারা সাধারণত কোনো পোস্টই করে না তারাও করছে। কি গান? আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপরি, এই গানটা। অসম্ভব, হতেই পারে না। তোমার স্বেচ্ছাসেবকরা ভুল জিনিস পাঠাচ্ছে, ওরাই ষড়যন্ত্র করছে। না বড় ভাই, ওরা সবাই বিশ্বাসী, আগেও আমাদের কাজ করেছে, সবসময় করে, বেইমানি করেনি কখনো। বিগ ব্রাদার ভ্রু কুঁচকে একটু চিন্তা করেন। প্রধান স্বেচ্ছাসেবক বলে, বড় ভাই, সব গ্রুপগুলোতে দেখা যাচ্ছে সবাই ভেড়ার পাল, সবাই ভেড়া, কোনো বাঘ নাই। অন্তত কয়েকটা ভাল্লুক বা নেকড়ে না থাকলে খেলে মজা নেই। এদের নজরে রেখে কাজ কি? শুধু শুধু পয়সা নষ্ট। বিগ ব্রাদার রেগে তার দিকে তাকিয়ে বলেন, মনে করেছিলাম তোমার মাথায় কিছুটা হলেও আছে, এখন দেখছি কিছুই নেই। ওরা কেউই ভেড়া নয়, সবাই ভাল্লুক, সবাই নেকড়ে। যাও, সর্বশক্তি দিয়ে নজর রাখো, জনবল বাড়িয়ে দাও, 1 ঘন্টা পর পর আমার কাছে রিপোর্ট করবে। মালিক। বিজনেস কার্ডটা দেখার পর আজমল সাহেবের প্রতিক্রিয়াটা এতটা ঝাঁঝালো হবে শাহিন তা আঁচ করতে পারেনি। আজমল সাহেব কাঁঠালতলা এলাকার এক বাড়িওয়ালা। এই এলাকায় বাসা ভাড়া বেশ কম, তাই এদিকেই বাসা খুঁজতে এসেছে। শাহিন 6-7 বছর ধরে সাংবাদিকতা করছে, মায়না তেমন বাড়েনি। শুরু করেছিল 10,000-এ, এখন তা 20-তে দাঁড়িয়েছে। এতদিন অনু দেশে ছিল, এখন একসাথে থাকতে চাইছে বলেই তার বাসা খোঁজা। বউ নিয়ে তো আর মেসে বাস করা যায় না। মিডিয়ায় কাজ করে বা সাংবাদিকতা করে এমন লোককে আমি আমার বাসা ভাড়া দেই না। ভাই বলে ডাকতে গিয়ে শাহিনের মনে হয় ভাই বললে আজমল সাহেব অখুশি হবেন, তাই স্যার বলে। স্যার, একটু বোঝার চেষ্টা করুন, আপনি আমায় যেমনটা ভাবছেন আসলে তা নয়। আমি আর আমার বউ থাকবো, আমাদের বিয়ে হয়েছে 1 বছর হলো। তাছাড়া আমি যে পত্রিকায় কাজ করি সেটা বেশ স্টেবল, মায়না সময় মতো দেয়, আমি ভাড়া দিতে দেরি করব না। এসব কথা শোনার সময় আমার নেই,
সাংবাদিক সাহেব, আপনি চলে যান, আমি আপনার কাছে ভাড়া দেব না। শাহিনের কিছুক্ষণ আগের কথা মনে পড়ে। অফ ডেতে পথে পথে ঘুরে সে টুলেট দেখে দেখে বাসা খুঁজে পেয়েছে। এখানে ঢুকে ভালো লেগেছে। 6 তলা বাড়ি, তার উপর চিলেকোঠা, মিনি মিনি 2 ঘর, 6.5 তলা। ছাদ বাগান করেছেন ভদ্রলোক। কেয়ারটেকারের ব্যবহারও বেশ। শাহিনের খুব পছন্দ হলো। আজমল সাহেবের উত্তর শুনে পেটের খিদে মনের খিদে একসাথে এক নিদারুণ জ্বালাতন শুরু করে। এখান থেকে বেরিয়ে একটা টং দোকান পেয়ে 10 টাকার একটা বনরুটি আর 5 টাকার বেশি করে দুধ দেওয়া ঘন 1 কাপ চা খেয়ে শরীরে শান্তি আসে। তারপর শাহিন অনুকে ফোন করে। পারলাম না অনু, আর কয়েকটা মাস ওখানেই থাকো। কিছু মন কষাকষি হয়। শাহিন জানে অনুর কাছ থেকে দূরে থাকলে এমনটা হতেই থাকবে। এমন কিছু নয়, তবে আপাতত মেসে থেকে এই চাকরিটা চালিয়ে যেতে হবে। প্রায় 4 মাস পেরিয়ে যায়। শাহিন আর বাসা খুঁজতে বের হয় না। একদিন বিকেলে আজমল সাহেবের ফোন আসে। শাহিন তখন তার রিপোর্ট জমা দিচ্ছিল। শাহিন ভাই বলছেন? জি বলছি। আজমল সাহেবের কণ্ঠ সে চিনতে পারে না। আমি আজমল বলছি, কাঁঠালতলা থেকে। ওই যে কয়েক মাস আগে আপনি আমার বাসা দেখতে এসেছিলেন। হ্যাঁ মনে পড়েছে, কিন্তু আমাকে ফোন করেছেন কেন? রাগে শাহিনের সারা শরীর বনবন করে ওঠে। মনে পড়ে লোকটা তাকে কেমন করে তাড়িয়ে দিয়েছিল। ভাই, আমাকে একটা বিপদ থেকে উদ্ধার করতে হবে, আপনিই পারবেন। নিজেকে সামলে নিয়ে গলায় অনিচ্ছা প্রকাশ করে শাহিন বলে, আচ্ছা বলেন দেখি। ভাই, অল্প বৃষ্টি হলে আমার বাসার সামনে, আসলে পুরো এলাকাতে অনেক পানি জমে যায়। আমরা অনেক কর্তার কাছে গিয়েছি, কেউ কিছু করে না। আপনি কি আপনার পত্রিকায় একটা রিপোর্ট করতে পারেন, যেন বিষয়টা সবার নজরে আসে? সবিনয় অনুরোধ করছি আপনাকে। শাহিন একবার ভাবে লোকটাকে 999-এ ফোন করার উপদেশ দিয়ে ফোন রেখে দেবে, কিন্তু সে তা না করে বলল, আচ্ছা আমি কাল সকালে গিয়ে দেখে আসব। কাউন্সিলরকে পেলে তার সাথেও কথা বলে আসব। আজমল সাহেব তাকে জলপ্রপাতের ধারার মতো ধন্যবাদ দিতে থাকেন। তারপর বলেন, শাহিন ভাই, আপনি আমার চিলেকোঠা দেখে গিয়েছিলেন, তা এখনো খালি আছে। আপনি চাইলে এখনই এসে উঠতে পারেন। শাহিন উত্তর দেয়, আপনার রিপোর্ট আমি করে দিচ্ছি আজমল সাহেব, তবে আপনার বাসায় আমি উঠব না। মাল? এই তুই কয়টা মাল পাইছস? আমি 2টা পাইছি, লেখা ফাটাইয়া ফেলাইতেছি। কথাটা বলার সময় নাইম চানুর দিকে তাকায় না। চানুও কোনো উত্তর দেয় না। সারা না পেয়ে নাইম বলে, আরে হালাই, তুই কি কারো লোকে চ্যাট করতেছস? চানু স্ক্রিনের দিকে তাকিয়ে হাহা করে হেসে ওঠে। নাইম এবার তার দিকে তাকায়। চানু তখনও হাসছে। হয়েছেটা কি তোর হালাই? আমগরে মনিটরিং করতে কইছে, তুই কিছু না পাইলে খবর আসে, টিয়া পাইবি না। বাড়িতে হক গলে না খায়া থাকবো। কামে হাত লাগা, মাল খুঁজে বাইর কর। দোস্ত, এখন কার্টুন দেখা হাসি আইছে, থামাইতে পারতেছি না। হাসি আইলে কি করুম হালাই? চানু, তুই সেন্সে আসস তো? আবে ওইটাই তো মাল। আমগরেও কিন্তু রেকর্ড করতেছে, তাড়াতাড়ি রেকর্ড কর, স্ক্রিনশট ল। ওইটাই মাল, হাসিস না, তুইও মাল হইয়া যাইবি হালাই। অশান্তি। যারা প্রশ্ন করে তারা অশান্তির উদ্রেক করে। যারা চুপ থাকে তারাই মৃদু শান্তিবোধ করে। যাদের প্রশ্ন শুনতে হয় তারা অশান্তিতে থাকে। যারা শোনে না তারাও। তারা চুপ আছে, কিন্তু কেন চুপ আছে তা নিয়ে কেউ প্রশ্ন করছে না। সেই অশান্তি।